স্বাগতম। যোগে যোগে কিছু নাম মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে, তেমনি একটি নাম শরীফ ওসমান হাদী। 2024-এর জুলাই বিপ্লবের পর যিনি হয়ে উঠেছিলেন রাজপথের অন্যতম এক কণ্ঠস্বর, কিন্তু 2025-এর ডিসেম্বরে এক তপ্ত দুপুরে বুলেটের আঘাতে থমকে যায় এই তরুণ বিপ্লবীর হৃদস্পন্দন। কে ছিলেন এই ওসমান হাদী? টিন শেডের ঘর থেকে উঠে এসে কিভাবে হয়ে উঠলেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক? আজ আমরা শুনবো তার রাজপথের জার্নি, বেড়ে ওঠা আশা এবং সেই আদর্শ যা তাকে অমর করে রাখবে এই দেশের মানুষের মনে প্রাণে। 30শে জুন 1993 ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান গনি বিন হাদী বা ওসমান গনি। বাবা মাওলানা শরীফ হাদী ছিলেন একজন শিক্ষক ও মসজিদের ইমাম। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট হাদী। বড় হয়েছেন অভাব ও সংগ্রামের মধ্য দিয়ে। বিলাসিতা নয়, বাবার আদর্শ আর ধর্মীয় অনুশাসনই ছিল তার শৈশবের সঙ্গী। গ্রামের মানুষ তাকে চিনত শান্ত ও প্রতিবাদী এক কিশোর হিসেবে। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করে। এরপর এক বুক স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে পাড়ি জমান ঢাকায়। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মাদ্রাসার ছাত্র থেকে বিশ্ববিদ্যালয়ের করিডোর, এই যাত্রায় তাকে চিনিয়েছিল বাংলাদেশের বিচিত্র সমাজ ও রাজনৈতিক ব্যাকরণ। ওসমান হাদী শুধু রাজপথের যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল লেখকও। ফ্যাসিবাদের অন্ধকার সময় যখন অনেকে চুপ ছিলেন, তখন তিনি কলম ধরেছিলেন। সীমান্ত শরীফ ছদ্মনামে তিনি লিখেছেন কবিতা, প্রকাশ করেছেন কাব্যগ্রন্থ। লাভায় লাল শাক, পূবের আকাশ শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ ছিল না, একাধারে করেছেন শিক্ষকতাও। তার রাজনৈতিক মূল সুর ছিল ইনসাফ বা ন্যায় বিচার। হাদী বিশ্বাস করতেন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র কাঠামোতে গুণগত পরিবর্তনের খুবই প্রয়োজন। তার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের কথা। পর্দা রেকর্ড, ভারত আমাদের আইন অনুযায়ী অপরাধী শেখ হাসিনা ও আরো অনেককেই তাদের দেশের মধ্যে নিরাপদে থাকার জন্য স্থান করে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ফেরত চাওয়া হলেও ভারত কোন রকম সাড়া দেয় নাই। হাদী এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন যেখানে কারো দাদাগিরি চলবে না, শুধু দেশের মানুষের আশার উপর ভিত্তি করে দেশ পরিচালিত হবে। 2024 সালের অগ্নিময় জুলাইয়ের দিনগুলোতে ঢাকার রামপুরা এলাকায় সমন্বয়ক হিসেবে হাদী ছিল সম্মুখ সারিতে। ফ্যাসিবাদের পতনের পর নিজের সংগ্রামের ইতি না টেনে আবার নতুন ভাবে সংগ্রাম চালিয়ে যেতে প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। তার দাবি ছিল স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার। এইগুলো না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি থেকে শুরু করে গ্রেটার বাংলাদেশ এর তাত্ত্বিক আলোচনায় হাদী ছিলেন আপোষহীন। তার কথা ছিল, যে কদিন বেঁচে থাকবো যেন আমার দ্বারা কোনো না কোনো ভালো ইম্প্যাক্ট পড়ে সমাজে, আর না হয় এই বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 8-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েই প্রচারণায় নেমে পড়েছিল। হাদী গতানুগতিক বিশাল শোডাউনের পরিবর্তে রং চা, সিঙ্গাড়া এবং সাধারণ মানুষের সাথে আড্ডার মাধ্যমে পৌঁছে যাচ্ছিলেন মানুষের খুব কাছে। তার ব্যক্তি জীবন ছিল অত্যন্ত সাদামাঠা। স্ত্রী এবং তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে তার ছোট সংসার ছিল স্বপ্নের বুননে ঘেরা। হাদী স্বপ্ন দেখতেন সংসদে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলবে, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটর সাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে এপর ওপর হয়ে যায় তার স্বপ্ন। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে
হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক জ্বলন্ত মশাল। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি চেতনার নাম। তার লেখা কবিতা, তার ইনকিলাব মঞ্চ আর তার সেই সাহসের গল্প আগামী প্রজন্মের কাছে তাকে বাঁচিয়ে রাখবে। হাদি চেয়েছিলেন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। এখন সে দায়িত্ব তার উত্তরসূরিদের কাঁধে। আপনার কি মনে হয়, তার উত্তরসূরিরা কি পারবে তার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লড়াই চালিয়ে যেতে? আপনার যাই মনে হয় না কেন নিচে কমেন্টসে লিখে জানাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।